ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাফাত হোসেন শিফাত আপনাদের সাথে আছি। আজকে আমরা করব আর্থিক বিবরণীর, অর্থাৎ এসএসসি এবং এইচএসসির স্টুডেন্টরা যারা আর্থিক বিবরণী করো তাদের যে প্রথম ধাপটা রয়েছে, সেটা প্রথম ধাপটা বললে ভুল হবে, মানে একটি সৃজনশীল করার চেষ্টা করব। তো এর আগের ক্লাসগুলোতে আমরা আর্থিক বিবরণী সম্পর্কে বেশ ভালোভাবেই আলোচনা করেছি এসএসসি এবং এইচএসসির ভাই বোনেরা। তো চলো আমরা এখন প্রশ্নটা বোঝার চেষ্টা করি, তারপরে আমরা অঙ্কে যাব। প্রশ্ন নাম্বার 3, নিচের খতিয়ান উদ্ধৃতগুলো জনাব শিহাবের হিসাব বই থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, জনাব শিহাবের হিসাব বইতে রেওয়া মিলটা দেওয়া আছে। রেওয়া মিলের সাথে এখানে বেশ কিছু সমন্বয় এবং বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে সমাধান করার জন্য। আমরা প্রশ্নটা পড়ি প্রথমে। রেওয়া মিলের নগদান হিসাব ডেবিট, আচ্ছা প্রাপ্য হিসাব ডেবিট, সাপ্লাইজ অগ্রিম বিমা আছে, সরঞ্জাম বা সাপ্লাইজ, আচ্ছা সাপ্লাইজ একটা সরঞ্জাম একটা আলাদা আলাদা করছে, উত্তোলন আছে, বেতন আছে, ভ্রমণ খরচ, ভাড়া, বিবিধ খরচ, দায়ের মধ্যে রয়েছে প্রদেয় নোটস, প্রদেয় হিসাব, মূলধন এবং সেবা আয়। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো কথা। এখন প্রথম সমন্বয়টা কি লিখেছে? বছর শেষে সাপ্লাইজ হাতে রয়েছে কত? 500 টাকা। ওকে ফাইন, তার মানে ওই 500 টাকা সম্পত্তি আছে আর বাকিটা পুরাটাই খরচ হয়ে গেছে। সরঞ্জামের উপর 10,000 টাকা অবচয় ধরতে হবে। ডাইরেক্ট লিখে দিছে টাকার অ্যামাউন্ট, কত টাকার অবচয় ধরতে হবে তাই আলাদা করে, আর নতুন কিছু বের করতে হচ্ছে না। প্রদেয় নোটের সুদ 3500 টাকা বকেয়া আছে। সো এটা কি একটা দায়, আর প্রদেয় নোটের সাথে এই টাকাটা যোগ হয়ে যাবে পরে। অগ্রিম বিমা প্রতি মাসে 1200 টাকা খরচ দেখাতে হবে। অগ্রিম বিমা কত? 24,000 টাকা। সো প্রতি মাসে যদি 1200 টাকা হয়, প্রতি মাসে যদি 1200 টাকা হয় তাহলে 10 মাসে হয় হচ্ছে 10 × 1200 কত? 10,200 নাকি? 10 12 কত? 10 × 12 120 না 12,000 টাকা। আচ্ছা যাই হোক, 12,000 টাকা আরও হচ্ছে 2400, 14,400 টাকা সামথিং। সো অগ্রিম বিমার যে টাকাটা আছে এর মধ্যে পুরা বছরে 12 মাসের 1200 টাকা করে হিসাব করে বা এক খরচ দেখা দিতে হবে, আর অগ্রিম বিমার টাকাটা কমে যাবে। অগ্রিম বিমা বাকিটুকু সম্পত্তি হিসেবে দেখাতে হবে। সেবা প্রদান করা হয়েছে কিন্তু হিসাবভুক্ত করা হয়নি, অর্থাৎ আয়, সেবা আয় ছিল 1,48,700 টাকা, পাশাপাশি আরও একটা অলিখিত আয় আছে আমার, সেবা আয় 8,800 টাকা। এটা হিসাবভুক্ত করব, আয়ের সাথে যোগ করব। আচ্ছা এখন কি বলছে ক নম্বরে? বিমা খরচ ও মোট সেবা আয় নির্ণয় করো। বিমা খরচ, অগ্রিম বিমা সাথে ওই যে বিমা খরচের একটা কাজ আছে আর কি, মোট সেবা আয়টা নির্ণয় করো। আমরা এখন সমাধানে চলে যাই। এই যে বার্ষিক বিমা খরচ 1200 টাকা করে, 12 মাসে কত হয়? 14,400 টাকা। এটা হচ্ছে বিমা খরচ। অগ্রিম বিমা কিন্তু বলে নাই, বলছে কি বিমা খরচটা আসলে কত হয়েছে। সো বিমা খরচটা হয়েছে ওই বছরের জন্য 14,400 টাকা। ওই যে ডাবল দাগ দিয়া এটা ক্লোজ করে দিছে। তারপরে হচ্ছে সেবা আয় ছিল 1,48,700 টাকা। যোগ করব কি? অলিখিত সেবা আয়, যেটা আমি সেবা আয় করছিলাম কিন্তু কি আমি লিখতে ভুলে গেছি। সো আমার আরও আয় আছে 8,800 টাকা। সো মোট সেবা আয় কত? 1,57,500 টাকা আমার সেবা আয়। আচ্ছা এখন কি বলছে? আয় বিবরণী প্রস্তুত করতে। সো আয় বিবরণীতে প্রথমে কি হবে? মোট যে সেবা আয়ের ব্যাপারটা আছে এটা আসবে, তারপরে কি যাবে? আস্তে আস্তে খরচগুলো ক্রমান্বয়ে বাদ যাবে, আবার কি অন্যান্য পরিচালন অপরিচালন আয় ব্যয়গুলো যোগ বিয়োগ হবে। আচ্ছা ঠিক আছে, জনাব শিহাবের বিশদ আয় বিবরণী করে ফেলতেছি। 2017 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এই প্যাটার্নটা সবাই জানো, এভাবেই লিখতে হয়। তারপরে এরকম একটা ছক এঁকে ফেলবে, টাকার ঘর রাখবে। প্রথমে এই যে আয়টা রয়েছে মোট সেবা আয়, ক থেকে প্রাপ্ত সেবা আয়ের পরিমাণটা আগেই বের করা হয়ে গেছিল, তাই যোগ সেবা আয়টা এখানে দেখায় নাই। 1,57,500 টাকা। আয় থেকে কি করব? ব্যয়গুলো বাদ দিব। আচ্ছা কি কি ব্যয় রয়েছে? বেতন আছে, ভাড়া আছে, বিমা খরচ ওই বছরের জন্য কত টাকা সেটা, সাপ্লাইজ খরচ ওই যে 500 টাকার সম্পত্তি সাপ্লাইজ আছে বলছিলাম, আর বাকি টাকা পুরোটাই খরচ হয়ে গেছে। ঠিক আছে, ভ্রমণ খরচ, বিবিধ খরচ, প্রদেয় নোটের সুদ, যে সুদের একটা বকেয়া সুদ ছিল দায় হয়ে গেছে সেটা আবার উল্লেখ করে দিছে। সো সরঞ্জামের অবচয় স্পেসিফিক্যালি লেখাই আছে 10,000 টাকা, সেটা ধরতে হবে। সো সকল কিছু আয় থেকে ব্যয় বাদ দিলে দেখা গেল ওই বছরের নিট মুনাফা কত হয়েছে? 58,600 টাকা ওই বছরের লাভ হয়েছে। এখন গ নাম্বারে কি বলছে দেখি? চলতি সম্পদ এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। আচ্ছা এখানে লিখেই দিছে যে চলতি সম্পদ ধরে এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী, তা আলাদা করে আমার চলতি সম্পত্তি বের করার দরকার নাই। সো আমি সরাসরি চলে যাব আর্থিক বিবরণীতে। এই যে মোট চলতি সম্পদ প্রশ্নে প্রদত্ত 2,39,100 টাকা।
সাথে কি করব, স্থায়ী সম্পদ কত আছে, সরঞ্জাম আছে 3,20,000 টাকা, অবচয় ধরতে বলছিল সরঞ্জামের উপর 10,000, অবচয়টা মানে স্থায়ী সম্পত্তি থেকে বাদ যায়। তো পুঞ্জীভূত অবচয় ছিল 10,000, বাদ দিয়ে দিছি, 3,20,000 থেকে 10,000 বাদ গেলে থাকে 3,10,000 টাকা। এই হচ্ছে টোটাল সম্পত্তি ছিল মিস্টার শিহাবের। চলতি সম্পত্তি প্রশ্ন প্রদত্ত ছিল 2,39,100, আর স্থায়ী সম্পত্তি 3,10,000। এই হচ্ছে মোট 5,49,100 টাকা মোট সম্পত্তি শিহাবের। এখন আমাদের কি দায় ও মালিকানা সত্ত্বের 5টা করতে হবে। সো চলতি দায় কী কী, প্রদেয় হিসাব ছিল 1,23,000 টাকা, এটা আমরা রেওয়া মিল থেকে পাইছি, প্রশ্নে সাপ্লাই দেওয়া রেওয়া মিল যেটা। প্রদেয় নোটের বকেয়া সুদ 3,500 টাকা ছিল, যেটা আমাদের লিখতে মনে নাই, লিখতে বলছে, সো সেই সুদটা এখন আমাদের দায় হিসাবে আসছে। প্রদেয় নোটসের টাকা পরিশোধ করতে হবে 1,20,000 টাকা। সো চলতি দায় হচ্ছে এই যে এই চলতি দায় 3টা আইটেম যোগ করে চলতি দায় বের করছে 2,46,500 টাকা। এরপরে কি মালিকানা সত্ত্ব কি মূলধন ছিল প্রশ্ন প্রদত্ত 2,50,000 টাকা। পাশাপাশি নিট মুনাফা যেটা হয় সেটা কি হয়, মূলধনের সাথে যোগ হয়, যোগ করার পরে হয়েছিল 3,08,600 টাকা। এই নিট মুনাফার যোগ করার পরে উত্তোলন কি করতে হবে, মূলধন থেকে সবসময় বাদ দিতে হবে। সো উত্তোলন ছিল 6,000 টাকা, বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে মালিকানা সত্ত্বের ব্যালেন্স বের হলো 3,02,600 টাকা। এখন এই মালিকানা সত্ত্ব আর চলতি দায় মিলে মোট দায় ও মালিকানা সত্ত্ব হয়েছে 5,49,100 টাকা, যা মোট সম্পত্তির সাথে সমানে মিলে গেছে। এর মাধ্যমে আমাদের অঙ্ক কি হয়েছে, সঠিক হয়েছে এবং যথার্থ হয়েছে। বুঝতে পারলাম এটা একটা সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী এবং আয় বিবরণী আমরা করলাম সৃজনশীল আকারে ছোটোভাবে। এখন আমরা আরও একটি সৃজনশীল করার চেষ্টা করব। এই সৃজনশীলের মাধ্যমে আমরা আরও ডিপলি জিনিসটা বুঝতে পারবো। এখানে দেওয়া আছে মিরাজ ট্রেডার্সের 2019 সালের 30 জুন তারিখে তৈরিকৃত রেওয়া মিল। এই রেওয়া মিলটার উপরে বেস করে আমাদেরকে কি করতে হবে, পুরো অঙ্কটা করতে হবে। কি কি রয়েছে, উত্তোলন ডেবিট 1,50,000, মূলধন ছিল 8 লক্ষ টাকা ক্রেডিট। তারপরে কি আছে, ক্রয় বিক্রয়ের কিছু ব্যালেন্স আছে, মজুদ পণ্যর ব্যালেন্স আছে 1/7/18 তারিখে। 1/7/18 আমাদের এটা কি 30 জুন 2019, আচ্ছা 1/7/18, তার মানে এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য 2 লক্ষ টাকা, তারিখ দেখে বুঝতে হবে। আয়কর প্রদান রয়েছে 20,000 টাকা ডেবিট। উত্তোলনের সুদ আছে, জীবন বীমা প্রিমিয়াম খরচ ডেবিট পাশে যেহেতু আছে, বিমা সেলামি এটাও একটা খরচ। ভাড়া প্রাপ্তি এটা আয় 13,000 টাকা ক্রেডিট পাশে আছে। বাট্টা ক্রয় বাট্টা একটা, বিক্রয় বাট্টা একটা, দুই বাট্টা। উপভাড়া আয় দেওয়া আছে, শিক্ষানবিশ সেলামি মানে ইন্টার্নশিপের সময় আমি যেই টাকা পাইছি ওইটা বা আয় আর কি, যেগুলো। লভ্যাংশ প্রাপ্তি এটাও আমার আয়, ব্যাংক জমার সুদ, সঞ্চয়পত্রের সুদ, বিনিয়োগের সুদ, আচ্ছা ঠিক আছে, কমিশন 10% সঞ্চয়পত্র, 8% বিনিয়োগ, আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আমাদের যেই কি এইগুলি আমাদের এন্ট্রি আছে। এখন একটা জিনিস প্রথমে এই রেওয়া মিলটা পড়ার পরে খেয়াল করো, এখানে কি দেওয়া আছে দেখো, সঞ্চয়পত্রের সুদ 10,000 টাকা, বিনিয়োগের সুদ কত 5,000 টাকা। আবার 3 লক্ষ টাকা সঞ্চয়পত্র ছিল, সঞ্চয়পত্রের 10% সুদ আসলে কত হয়, 30,000 টাকা হয়। আর বিনিয়োগ 8% কত আসে, প্রায় 30,000 টাকা বা সামথিং আর কি সুদ আসে, বিনিয়োগের যে সুদ আসে। কিন্তু প্রকৃতপক্ষে এখানে কত দেখাইছে, মানে কম দেখাইছে। ঠিক আছে, এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। আমরা সমন্বয়গুলি পড়ি। সঞ্চয়পত্র ও বিনিয়োগের উপর পূর্ণ বছরের সুদ ধার্য করতে হবে। এই সঞ্চয়পত্র বিনিয়োগের সুদ নিয়ে একটা ভেজাল রেওয়া মিলে তারা করে দিছে, ডাবল আসছে। তাহলে আমাদের অবশ্যই এখানে একটা কাজ আছে। আবার সমন্বয় আমরা দেখতেছি কি, সঞ্চয়পত্র বিনিয়োগের উপর পূর্ণ বছরের সুদ ধার্য করতে হবে। তাহলে কি তারা পূর্ণ বছরের সুদ ধার্য করে নাই প্রথমে, এমনটাই তো মনে হইতেছে। তারপরে আমরা দেখি কি, শিক্ষানবিশ সেলামি 4 বছরের জন্য পাওয়া গেছে, তার মানে বছরের হিসাব করবে একটা, কিন্তু শিক্ষানবিশ সেলামির টাকা যেটা দেওয়া আছে ওইটা 4 বছরের। তাহলে আমার 1 বছরেরটা দেখাইতে হবে, বাকি 3 বছরেরটা কি অগ্রিম হিসেবে রেখে দিতে হবে। পণ্য উত্তোলন আছে 5,000 টাকা। ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন আছে 20,000 টাকা, যেগুলো কি করে নাই, হিসাবের মধ্যে লেখে নাই, অবশ্যই আমাদেরকে এখন লিখতে হবে। তারপরে কি, নিট মুনাফা নিট লাভ তারা একটা বের করেই দিছে 25,000 টাকা। ঠিক আছে, তা আমাদের কষ্ট কমাই দিছে আর কি। তাহলে নিট মুনাফা যেহেতু 25,000 টাকা বের করছে, তাহলে আমাদেরকে কি বিশদ আয় বিবরণীর যে স্টেপ আছে ওইটা কি আমার করা পুরোপুরি দরকার আছে? নাই তো। কারণ কি, আমাদের এখানে তো নিট মুনাফা দিয়েই দিছে একটা এন্ট্রি। এখন আমরা দেখি কি লিখছে। প্রথমে ক নাম্বারে, পরোক্ষ পরিচালন আয়ের পরিমাণ নির্ণয় করো। কি, পরোক্ষ পরিচালন আয়। তো পরিচালন আয়ের মধ্যে আছে প্রত্যক্ষ পরিচালন আয় আর একটা কি পরোক্ষ প্রত্যক্ষ কোনগুলা, যেগুলো ক্রয় বিক্রয় বা পণ্যদ্রব্য সেবা ক্রয় বিক্রয়ের মাধ্যমে সরাসরি আয় হয় সেগুলা। আর পরোক্ষ কি, যেগুলো আসলে
এই সমস্ত কার্যকলাপের সাথে কানেক্টেড না, কিন্তু কোনো না কোনোভাবে প্রতিষ্ঠানের জন্য আয় হয়ে গেছে, সেগুলোই কি পরোক্ষ পরিচালন আয় বা অপরিচালন আয়। এখানে আবার স্পেসিফিক লেখা দিছে অপরিচালন আয়ের পরিমাণও নির্ণয় করতে বলছে, পাশাপাশি মিরাজ ট্রেডার্সের মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো। ঠিক আছে, তো এখানে পরোক্ষ পরিচালন আয়ের মধ্যে কি কি রয়েছে দেখো, বারটা যে বারটা আমি পাইছি, আরেকটা কি কমিশন পাইছি 11,000 আর 5,000 টাকা 16,000 টাকা, এগুলো কি পরোক্ষ পরিচালন আয়। ঠিক আছে, সো মোট পরোক্ষ পরিচালন আয় বের করতে বলছে, বের করে দিলাম। ঠিক আছে, আর কোনো পরোক্ষ পরিচালন আয় নাই। এখন বলছে কি অপরিচালন আয়ের পরিমাণ নির্ণয় করতে। অপরিচালন আয় যে আয়গুলো সচরাচর আসে না, এগুলো কি বিনিয়োগের সুদ, সঞ্চয়পত্রের সুদ, ব্যাংক জমা সুদ, উত্তোলনের সুদ, উপভাড়া, শিক্ষানবিশ, সেলামি, অগ্রিম। আচ্ছা ঠিক আছে, এখন বিনিয়োগের সুদ আর সঞ্চয়পত্রের সুদের মধ্যে কাজ করি, দেখি কি আছে। বিনিয়োগের সুদ দেওয়া আছে কত 5,000 টাকা, কিন্তু অরিজিনালি বিনিয়োগ কত 4 লক্ষ টাকার 8% হবে বিনিয়োগের সুদ। সো বিনিয়োগের সুদ হচ্ছে টোটাল 32,000 টাকা হবে, কিন্তু এখানে লিখছে 5,000। সো বাকি টাকাটা বকেয়া আছে, তো বকেয়া আকারে যোগ করে দিছি। ঠিক আছে, মোট কিন্তু ওই 8% সুদই ধরা হয়েছে, টোটাল 8% হয় 32,000 টাকা। বুঝাইতে পারলাম? প্রশ্নে 5,000 টাকা দেওয়া আছে, কিন্তু হবে 32,000 টাকা, বাকি টাকা তারা লেখে নাই, বকেয়া হিসাবে আমি যোগ করে দিলাম। সঞ্চয়পত্রের সুদও হচ্ছে সেম, প্রশ্নে লিখছে কত 10,000 টাকা, কিন্তু প্রকৃতপক্ষে 3 লাখ টাকা 10% হবে কত 30,000 টাকা। সো প্রশ্নে লিখছে 10,000 টাকা, আমি তো বাকি টাকা আমাকে উঠাই দিতে হবে, তাই না, হিসাব বছরে হিসাবভুক্ত করার জন্য। সো আমি কী করলাম, আরও 20,000 টাকা হিসাবভুক্ত করলাম বকেয়া হিসাবে, সঞ্চয়পত্রের সুদ বকেয়া আরও 20,000 যোগ, সো সঞ্চয়পত্রের সুদ 30,000 টাকাই হইল। ব্যাংক জমা সুদ উল্লেখ আছে, উত্তোলনের সুদ দেওয়া আছে, উপভাড়া দেওয়া আছে, শিক্ষানবিশ, সেলামি ওই যে বলছিলাম ওখানে 4 মাস বা 5 মাস এরকম একটা আছে, হ্যাঁ। আর অগ্রিম যেটা আছে সেটা বাদ দিয়ে দিছি। সো 1 মাসের খরচটাই আমি, মানে 4 মাস না, সরি 4 বছর হবে, সো 1 বছরের খরচটা আমি দেখাই দিলাম, বাকিটা 12,000 হিসেবে অগ্রিম বাদ করে দিলাম। ভাড়া পাইছিলাম এত টাকা, লভ্যাংশ পাইছিলাম এত টাকা। সো মোট অপরিচালন আয় মানে এগুলোই দ্বারা মোট আয় হয়েছে 1,31,000 টাকা। এখন আমাকে কী বলছে, মালিকানা সত্ত্বে বিবরণী তৈরি করো। মালিকানা সত্ত্বে বিবরণী তৈরি করতে গেলে আমাদের কী কী লাগবে, মূলধন লাগবে, নিট লাভ লাগবে, উত্তোলন লাগবে, এছাড়া যদি আর কোনো খরচ মালিকরা তাদের ব্যবসা থেকে প্রদান করে থাকে সেই সমস্ত এন্ট্রিগুলো লাগবে। এখানে দেখি মিরাজ ট্রেডার্সের মালিকানা সত্ত্বে বিবরণীতে কী কী আসছে। প্রারম্ভিক মূলধন আসছে 8 লক্ষ টাকা, এর মধ্যে পরে নতুন নিট লাভ হয়েছে কত 25,000 টাকা, এটা প্রশ্ন উল্লেখ করা আছে। এখন আমাদের এখানে কত হয়েছে 8,25,000 টাকা। এর থেকে কি কি বাদ দিতে হবে আমাদের, যে সমস্ত উত্তোলন আছে সেগুলো কি কি উত্তোলন আছে, নগদ ক্যাশ উত্তোলন আছে হচ্ছে 1,50,000 টাকা, ব্যাংকের থেকে উঠাই ফেলছে কত 20,000 টাকা, তারপরে আবার পণ্য উঠাইছে কত 5,000 টাকার পণ্য তারা উঠাইছে। আচ্ছা ঠিক আছে, এখন আরও দুইটা নতুন এন্ট্রি এখানে আমরা দেখতে পাচ্ছি, কি কি আয়কর প্রদান, আরেকটা কি জীবন বীমা প্রিমিয়াম প্রদান। আচ্ছা আমি একটা কথা বলি, এই যে জীবন বীমা প্রিমিয়াম, এখন প্রতিষ্ঠান কি কোনো ব্যক্তি? প্রতিষ্ঠান কিন্তু আলাদা একটা সত্তা, ঠিক আছে, প্রতিষ্ঠান তার নিজস্ব নামে কার্যক্রম পরিচালনা করে, ওকে ফাইন, কিন্তু প্রতিষ্ঠানের নামে কি কখনো জীবন বীমা হয়? আপনার কি মনে হয় বলেন তো, একটা সাধারণ একটা কমন সেন্সে আমি বলি, প্রতিষ্ঠানের নামে কি কখনো জীবন বীমা হইতে পারে? হইতে পারে না। সো এটা কার খরচ? এটা হচ্ছে ব্যক্তি মালিক, মানে মালিক যারা আছে ব্যক্তিগত খরচ। সো ব্যক্তিগত খরচ জীবন বীমা প্রিমিয়াম তারা এই ব্যবসার টাকা থেকে প্রদান করছে, সেই টাকাটাও আমার তাদের এই মূলধন আর নিট লাভের থেকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তারপরে কি আছে, আয়কর প্রদান, ঠিক আছে। সো এই আয়কর প্রদানটাও কি করতে হবে, আমার এই যে মালিকানা সত্ত্ব বিবরণীর ক্ষেত্রে মূলধন প্লাস নিট লাভ থাকলে মানে উত্তোলনও বাদ দিতে হবে, পাশাপাশি আয়কর যদি দেয় তাহলে সেই আয়করের টাকাটাও মাইনাস করে দিতে হবে। সো এই সকল কিছু মাইনাস করার পরে কি বের হয়েছে, সমাপনী মালিকানা সত্ত্ব কত 6,25,000 টাকা বের হয়েছে। ক্লিয়ার?